গুড মর্নিং ক্লাস 8 ছাত্রছাত্রীরা, আমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। তোমরা সকালে ভালো আছো এই কঠিন পরিস্থিতিতে, আশা করি। তোমাদের ক্লাস কিন্তু রেগুলার চলছে। আমরা স্কুলের থেকে যে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে তাতে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, তোমরা আশা করি দেখছো। যদি না দেখো তাহলে কিন্তু পিছিয়ে পড়তে পারো, সেই জন্যে বলে দিচ্ছি দেখবে কিন্তু ভিডিওগুলো দেখবে, বারবার দেখতে পারো। একটা ভিডিও বারবারই দেখতে পারো, যেহেতু ইউটিউব চ্যানেলে আছে, সুতরাং বারবার দেখতে পারো। খুব বেশি কিন্তু ডাটা খরচ হবে না, তবে ডাউনলোড করতে যেও না। ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক ডাটা খরচ হয়ে যাবে। ডাউনলোড করলে কিন্তু অনেক টাকা খেয়ে নেবে। তোমরা ডাউনলোড করবে না, একটা ভিডিওকে 2-3 বার দেখে নেবে, যদি প্রয়োজন হয় তাহলে। না হলে যদি একবারে হয়ে যায় তাহলে খুবই ভালো। ওইভাবেই দেখার চেষ্টা করবে, আমার মনে হয় তোমাদের উপকার হবে। তোমাদের আজকে আমি লেখচিত্র পড়াবো ক্লাস 8-এ। আমি ওই দ্বিমাত্রিক লেখচিত্র আছে তোমাদের, অতটা খুব বেশি তোমাদের ডিটেলসে নেই। তোমরা ডিটেলসে ক্লাস 9-এ চেয়ে করবে। এখন তবুও যতটা বেশি বলা যায় ততটা বলে দেবো, খুব বেশি না বললেও যতটা বেশি বলা যায় ততটা বলে দেবো, ঠিক আছে? লেখচিত্র গ্রাফ লিখেছি, দেখো এখানে গ্রাফ ক্লাস 8 এর তোমাদের আজকে হবে। তো প্রথমে একটুখানি গল্পের মতো করি। দেখো, মনে করো এই বোর্ডেতে এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, হ্যাঁ, এই জায়গায় বা একটু ঘুরে দিচ্ছি, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে। তো এই জায়গাটা পিঁপড়ে চলছে, এটাও ধরতে পারো। এটা পয়েন্ট আছে, এই পিঁপড়েটার অবস্থান বা একটা পোকা বসে আছে কি, একটা পয়েন্টে নিলাম, এটা সমতল, এই সমতলে এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটার অবস্থানটা আমরা কীভাবে প্রকাশ করব? তো ব্যাপারটা হচ্ছে রেনে ডেকার্তে, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান রেনে ডেকার্তে, নাম হচ্ছে রেনে ডেকার্তে। উনি একদিন কোথাও বসেছিলেন, খাটে বা কোথাও বসেছিলেন, বসে বসে সিলিং দেখছিলেন। আমরাও দেখি না অনেক সময় বেডে শুয়ে শুয়ে একটু সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, ফ্যানটা করছে কেমন ইত্যাদি দেখি। তো ওনাদের তো দেখার ধরনটা একটু আলাদা, আমাদের দেখার ধরন আলাদা, ওনাদের দেখার ধরন আলাদা। উনি দেখছেন দেওয়ালের সিলিংয়ের কোনো একটা কোণে একটা পোকা, সম্ভবত মাকড়সা বসে আছে। তো তোমরা এই মাকড়সার ব্যাপারটা তোমরা আগেও শুনেছো, মাকড়সার গল্প তোমরা কিন্তু আগে শুনেছো। কারণ ইংরেজিতে তোমাদের এরকম একটা পিস ছিল কোনো একটা ক্লাসে, আমার ঠিক মনে পড়ছে না, কোন ক্লাসে। সৌরভকে পড়িয়েছি আমি জানি, তো কোন ক্লাসে ঠিক মনে পড়ছে না। তো ওইরকম একটা মাকড়সা দেখবে জাল তৈরি করে। তো সেই জাল তৈরি করতে করতে কখনো ব্যর্থ হয়, কখনো সফল হয় ইত্যাদি। বা মাকড়সা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো উঠতে যাচ্ছে, কখনো উঠতে যেয়ে কিছুটা উল্টো পড়ে যাচ্ছে, আবার ওঠার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে ইত্যাদি। তো সেই রকম দিয়ে একটা তোমাদের গল্প আছে যে হাল ছাড়তে নেই, চেষ্টা করে যেতে হয়, একসময় সফল হওয়া যায়। তো সেখানেও কবি দেখেছিলেন যে মাকড়সাটা একসময় সফল হচ্ছে, সেই নিয়ে একটা গল্প লিখবে। তো রাজা রাজদের ব্যাপার সেসব আছে। রাজাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল রাজ্য হারা করে, তারপর সে আবার রাজ্য কীভাবে পুনরুদ্ধার করলো সেই নিয়ে গল্প। তোমরা পড়েছো আমার মনে হয় ক্লাস 8-এর আগেই পড়েছো, আমার ঠিক মনে পড়ছে না কোথায়। তো এরকম রেনে ডেকার্তেও খাটে শুয়ে শুয়ে সিলিংয়ের কোণে একটা পোকাকে দেখে, ও মাকড়সাও হতে পারে, যাই হোক। কিন্তু সেটা দেখে আমরা কী বলবো, আমরা মাকড়সাটাই দেখবো, আর তার থেকে অন্য কোনো ভাবনা হয়তো আমাদের আসবে না। তো ওনার মনে ভাবনা এলো, তাই তো তলে থাকলে
একটা বিন্দুর অবস্থানকে কীভাবে নির্ণয় করা যায়। তলে একটা বিন্দুর অবস্থানকে এর সিলিংয়ের যে সারফেস ওটা একটা সমতল ধরে নিতে পারি, সমতল যদিও পুরোপুরি সমতল নয়, বক্রতলই, কারণ অনেক খাঁজ আছে। আমরা খালি চোখে হয়তো অতটা দেখতে পাই না খাঁজগুলো, মোটামুটি দেখতে পাই। আর এই কুটি টুটি করা থাকে সেক্ষেত্রে বেশি বুঝতেও পারি না যে খাঁজ আছে বলে, কিন্তু এমনি সাধারণভাবে যদি প্লাস্টার করা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে অনেক খাঁজ আছে। তার মানে সমতল নয়, যা যদি আমরা সমতল ধরেও নিই তাহলে ওই সমতলে একটা বিন্দুর অবস্থান কীভাবে নির্ণয় করা যায় সেটা উনি চিন্তা করবেন। তো দিয়ে একটা সিস্টেম উনি আবিষ্কার করবেন, একটা পুরো সিস্টেম, অবস্থান নির্ণয়ের একটা সিস্টেম আবিষ্কার করবেন। তলে, দ্বিমাত্রিক তলে কোনো একটা বস্তুর অবস্থান, কোনো একটা বিন্দুর অবস্থান নিয়ে একটা সিস্টেম, একটা তন্ত্র তৈরি করবে। সেই তন্ত্রটাকে বলা হয় কার্টেসিয়ান সিস্টেম, কার্তেসীয় তন্ত্র, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এরকম নাম, কার্তেজীয় স্থানাঙ্ক এরকম নাম। তাহলে দেখো তিনি শুয়ে শুয়ে ওরকম একটা জিনিস আবিষ্কার করবেন, সেইটা নিয়ে আমাদের পড়তে হবে, তোমাদের পড়তে হবে। কারণ ওরা আবিষ্কার করে গেছে, আমাদের খাটতে হবে, তোমাদেরও খাটতে হবে। আমরা খেটেছি এতদিন, যা খাটার খেটেছি একদিন, আর তোমাদের এখন খাটতে হবে। বিভিন্ন জিনিস সময় আবিষ্কার করে গেছে না, সেইটা আমাদের পড়তে হচ্ছে, পড়াতে হচ্ছে, তোমাদের পড়তে হচ্ছে, তোমরাও আবার পরে পড়াবে। এখন ব্যাপারটা ভাবি একটু, তাহলে দেখলেন কি না, এইরকম ভাবানো যাবে। এরকম একটা বিন্দু আছে, এই বিন্দুটার অবস্থান আমরা কীভাবে বলব? এখন বলতে পারি যে এই কোণ থেকে একটু দূরে আছে, অথবা এই এজটা থেকে এত দূরে আছে, এত দূরে, এইখান থেকে একটা লম্ব টেনে দেবো, এখান থেকে লম্ব টেনে দেবো, এরকম করে দেবো। এইটা যদি মনে করো 5 একক হয়, এইটা হয়তো হয়তো দেখা যাবে এটা হয়তো 15 একক বা 20 একক হয়, 20 একক এরকম একটা আছে। মানে এখানে যে 5 সেমি দূরে হয়, এখানে 20 সেমি দূরে আছে। মানে বিন্দুটা এরকম দেখা যাচ্ছে যে এখান থেকে 20 সেমি দূরে, এখান থেকে 5 সেমি, মানে একই দুটো দূরত্ব দরকার হচ্ছে, দুটো দূরত্ব, একটা দূরত্ব হলে হবে না। 20 সেমি দূরে বললে, 20 সেমি দূরে বললে দেখো বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখান থেকে 20 সেমি দূরে বললে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, ইত্যাদি জায়গা হতে পারে। আবার এখান থেকে 5 সেমি দূরে বললে দেখো, 5 সেমি দূরে বললে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, ইত্যাদি জায়গা হতে পারে। তাহলে সঠিক এইটা বলতে গেলে কি হতে হবে না, এখান থেকে 20, এখান থেকে 5। এই বিন্দুটার দূরত্ব কিন্তু এখান থেকে 5 এর বেশি, এখান থেকে এটা আরো বেশি, এই বিন্দুটা এখান থেকে 5 এর আরো বেশি, কিন্তু এই বিন্দুটা এখান থেকে 5, এখান থেকে এই বিন্দুটা কি হবে, এখান থেকে 20 ঠিক, কিন্তু এখানে 5 এর বেশি। তেমনি এই বিন্দুটা কি হবে, এখান থেকে 5 বটে, কিন্তু এখান থেকে 20 বেশি। আবার এই বিন্দুটা এখান থেকে 5 ঠিকই আছে, কিন্তু এখান থেকে 20 কম, এরকম আছে। তো তাহলে সঠিকভাবে বলতে গেলে দুটো দূরত্ব আমাদের দরকার হচ্ছে, দুটো দূরত্ব দরকার হচ্ছে। এই ব্যাপারটা মনে রাখবে, এই জিনিসটা মনে রাখলে তাহলে বুঝতে পারবে। দুটো জিনিস দরকার হচ্ছে, একটা হচ্ছে এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, মানে দুটো দূরত্বের দরকার হচ্ছে। তোমরা কিছুটা ধারণা ভূগোলে পেয়েছো, ভূগোলেও পেয়েছো, কোনো একটা জায়গা ভূপৃষ্ঠে কোনো একটা স্থানের অবস্থান, সেখানে দুটো কোঅর্ডিনেট দরকার হয়, দুটো কোঅর্ডিনেট দরকার হয়, একটা ল্যাটিচিউড বলে, একটা লংগিচিউড বলে। তুমি জানো ল্যাটিচিউড হচ্ছে অক্ষাংশ, লংগিচিউড দ্রাঘিমাংশ। তো সেই নিয়ে আমি বেশ বিশদে যাচ্ছি না, তোমরা জানো ব্যাপারটা। তো এখন আমাদের অঙ্ক নিয়ে বোঝাতে, সেইটাই বলছি। দূরত্ব চাই, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব। এখানে দূরত্বগুলো সরলরৈখিক দূরত্ব, ওটা কৌণিক দূরত্ব হয়। ভূপৃষ্ঠে যখন অবস্থান নির্ণয় করা হয় সেক্ষেত্রে তোমার কৌণিক দূরত্ব পাও। কেননা পৃথিবীর পৃষ্ঠটা আমরা যতটা দেখছি ততটা সমতল মনে হলেও সমতল নয়, বক্রতল। ভূগোলকের পৃষ্ঠ জীবন, পৃথিবীটাকে এই একটা ভূগোলক ধরে নাও, তার পৃষ্ঠটা বক্রতল, সমতল নয়। তবে খুব সামান্য অংশ থেকে সেটা সমতলই মনে হয়। তো এখানে এটা তো পুরো সমতল, সেই জন্য এটা সমতল নিয়ে, সমতলে আমরা সরলরৈখিক দূরত্ব করব, এখানে কৌণিক দূরত্ব নয়। ঠিক আছে, তারপরে দুটো দূরত্ব দরকার হচ্ছে। আর দুটো দূরত্ব করার জন্য দেখো দুটো সরলরেখা দরকার হচ্ছে। একটা হচ্ছে এই সরলরেখাটা, আর একটা হচ্ছে এই সরলরেখা, এই এজটা একটা সরলরেখা, এই এজটা একটা সরলরেখা, এরকম বলা হচ্ছে। তারপরে দুটো সরলরেখার দরকার হচ্ছে, দুটো সরলরেখার দরকার হচ্ছে। তো আমরা এখানে সরলরেখা দুটো এখানে গ্রাফ পেপার, গ্রাফ বোর্ডে তোমাদের গ্রাফ পেপার কিনতে হবে, তোমরা
গ্রাফ পেপার কিনে নেবে, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো আমি এখানে দুটো সরলরেখা এঁকে নিচ্ছি। কারণ সরলরেখা আমরা এখানে আঁকতে পারি, আবার একটু মাঝখানের দিকে আঁকতে পারি। এখানেও আমরা তাই করতে পারি। এই সরলরেখা দুটো এইখানে না নিয়ে আমরা তো এই জায়গাতেও করতে পারি, তাই না? এই জায়গাতে দুটো সরলরেখা নিয়ে নিই। সরলরেখা নিয়ে নিই। দেখো এবং পরস্পর লম্ব সরলরেখা, পরস্পর লম্ব সরলরেখা নিতে হবে। পরস্পর লম্বভাবে না হলে কিন্তু হবে না, সেটা একটা অন্য নাম আছে, তোমরা জানো আছে। তোমাদের এগুলো পরস্পর লম্ব রেখা নিতে হবে। অবলিক কোঅর্ডিনেট সিস্টেম তোমাদের লাগবে না। অবলিক কোঅর্ডিনেট সিস্টেম হয়, তোমরা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করবে। রেক্ট্যাঙ্গুলার মানে এই যে বোর্ডের যে তল, বোর্ডের যে তলটা এটা রেক্ট্যাঙ্গুলার, একটা আয়তাকার সমতল। সেই জন্যে তোমরা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করে, তার জন্য এই যে দুটো সরলরেখা নেবে, এগুলো পরস্পর লম্বভাবে অবস্থিত হতে হবে, লম্বভাবে অবস্থিত হতে হবে। এগুলো পরস্পর লম্বভাবে থাকতে হবে, ঠিক আছে? এবারে এখন তোমাদের আপাতত ক্লাস 8 এরকম করে আঁকা আছে, এছাড়া অন্যভাবে আমরা আঁকতে পারি, সেটা বলছি। তো তাহলে এখানে যদি আমরা ওইভাবে এঁকে নিই, দেখো আমরা এই জায়গাটাতে আছি, মোটামুটি একটা সুবিধাজনক জায়গায় নিচ্ছি, সুবিধাজনক জায়গায় আমি নিচ্ছি। মানে বোর্ডটাকে আমি ছোট করে দেবো, বোর্ডটাকে ছোট করে দেবো, অত বড় রাখি। এই দুটোই বলছি এজ, এই দুটোই বলা হচ্ছে এজ। মানে এই এজটা এখানে আর এই এজটা এইখানে আছে, মানে বোর্ডটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এইরকম বলে এরকম দুটো লম্ব রেখা নিলাম। এইখানে এখন লম্ব করার দরকার নেই, এখানে লম্বই আছে, কারণ এই যে রেখাগুলো কাটা আছে, রেখাগুলো যে টানা আছে, এগুলো কিন্তু লম্বভাবে আছে। যদিও এই বোর্ডেতে বেশ বড় বড় কোপ আছে, তোমরা গ্রাফ পেপারে ছোট ছোট কোপ পাবে, ঠিক আছে? এবারে দেখো যে দুটো অক্ষর মানে রেখা আমরা নিয়েছি, তার একটা হচ্ছে অনুভূমিক, এইটি হচ্ছে অনুভূমিক। অনুভূমিক ইংরেজিতে বলে হরাইজন্টাল, হরাইজন্টাল বা অনুভূমিক, অনুভূমিক। আর এটা হচ্ছে উল্লম্ব, ভার্টিক্যাল, ভার্টিক্যাল বা উল্লম্ব। তাহলে দুটো আমরা সরলরেখা নিয়েছি, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। যেটি হরাইজন্টাল সেইটিকে নাম দেওয়া হয় এরকম, আর যেটি ভার্টিক্যাল সেইটিকে নাম দেওয়া হয় এরকম, ও এক্স ও ওয়াই ছেদ করেছে যেখানে, সেটি হচ্ছে ও বিন্দু দেওয়া হয়, বড় ও বিন্দু দেওয়া হয়, ঠিক আছে? সাধারণত এইভাবে দেওয়া হয়, কিন্তু অন্যভাবে করা যেতে পারে, কিন্তু সেই বিশদে যাচ্ছি না, আর সেই ঝামেলাতে তোমরাও যাবে। এইটা এক্স মানে এক্স ওয়াই, এইটাকে এখনই আমরা বলছি না, পরে বলছি। এটাকে ও এক্স আর এটাকে ও ওয়াই এরকম নাম দেওয়া হয়। নাম দেওয়ার পরে কি বলা হয়, এইটিকে ধরে নেওয়া হয় এইটি হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটিকে বলা হয় এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, আর এইটিকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটি এক্স অক্ষ। আর যে বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটির নাম অরিজিন বা মূল বিন্দু বলে, মূল বিন্দু, এইভাবে ধরে নেওয়া। এরপর করা হয় কি, দেখো এই তার মানে কি, এইখানে আমি লিখছি এদিকে ও বলছি, এদিকে এক্স বলছি, এদিকে ওয়াই, ঠিক আছে? এবার দেখো তাহলে এই হচ্ছে এক্স অক্ষ, এটি অনুভূমিক অক্ষ, এটি ওয়াই অক্ষ, এটি উল্লম্ব অক্ষ। এখানে এক্স অক্ষকে দেখো বেশ কতগুলো ভাগে ভাগ করা আছে না, এই যে যতটুকু এতটুকু পর্যন্ত নিয়ে নেওয়া কোনো অসুবিধা নেই, এতগুলো ভাগে ভাগ করা যায়, সবগুলো সমান।
আবার দেখো এগুলো সব সমান। এক একটা বর্গক্ষেত্রে, এক একটা ছোট ছোট বর্গক্ষেত্রের বাহুকে আমরা এক একক ধরে থাকি। এগুলো কিন্তু বর্গক্ষেত্র, এটা যতটা এটা কতটা সেভাবেই কাটা আছে। যদি ডিফেক্টিভ হয় তাহলে ব্যাপারটা আলাদা, আমরা কিন্তু মেপে দেখছি না, কিন্তু আমরা ধরবো যে এটা সঠিকভাবে কাটা আছে। বাজারে যে গ্রাফ পেপার পাওয়া যায় সেগুলোও কিন্তু সঠিকভাবে থাকে। মিলিমিটার গ্রাফ পাওয়া যায়, মিলিমিটার গ্রাফটা তোমরা নেবে 1 মিলিমিটার করে বর্গক্ষেত্রগুলোর বাহু, ছোটো ছোটো একবারে ছোটো বর্গক্ষেত্রের বাহুটা 1 মিলিমিটার, সেরকম হলে অনেক বেশি ঘর পাবে একটা গ্রাফ পেপারে। আর যদি বড় বড় নিতে চাও তাহলে কিন্তু সেখানে বেশি ঘর পাবে না, কম ঘর পাবে। ঠিক আছে, যেমন এই বইটাতে খুব কম ঘর আছে, ঠিক আছে, কেননা এখানে এক একটা ঘরকে অন্তত 1 2 3 4 5 25টা ভাগে ভাগ করা যাবে। এইটা একটা 25টা বর্গক্ষেত্র হতো, কিন্তু সেটাকে করা হয় যে একটা বর্গক্ষেত্র হবে, সেরকম তো নয়। যত ছোটো ছোটো হবে গ্রাফটা আঁকা তত সহজ হবে। ঠিক আছে, এরপরে দেখো মনে করো এই জায়গায় একটা বিন্দু আছে। এবারে আমি বলছি এই জায়গায় একটা বিন্দু আছে, এই জায়গায় একটি বিন্দু আছে। যখন এই বিন্দুকে চিহ্নিত করতে হয় তখন কি করতে হয়, এই যে দুটো রেখা যেখানে ছেদ করছে সেখানে জাস্ট একটি পয়েন্ট দিতে হয়, আর সেইটিকে সার্কেল করে এনসার্কেল করতে হয়, মানে সেটিকে বৃত্ত করে ঘিরে দিতে হয়। এইভাবে বিন্দুকে চিহ্নিত করতে হয়। ঠিক আছে, এবার দেখো বিন্দুটা এখান থেকে কতটা দূরে আছে, এখান থেকে কতটা দূরে। এখান থেকে দেখো 1 2 3 একক 3 ঘর দূরে আছে, এখান থেকে দেখো 1 2 3 ঘর দূরে আছে। এমন জায়গায় নিয়েছি এখান থেকে 3 ঘর দূরে আছে, এখান থেকে 3 ঘর দূরে আছে। মনে করো এখানে বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা দেখো এখান থেকে 1 2 এখান থেকে আছে 1 2 3 4 5 ঘর দূরে, এখান থেকে আছে 1 2 3 4 5 6 7 ঘর দূরে, এরকম আছে। আমি বিন্দুগুলোর নাম যদি দিয়ে দিই, এটা A বিন্দু, এটা যদি B বিন্দু দিই, আবার মনে করো এই একটা বিন্দু, এইখানে একটা বিন্দু নিয়েছি, এই বিন্দুটাকে C দিচ্ছি, এখান থেকে 1 2 3 4 5 6 7 ঘর দূরে আছে, এখান থেকে 1 ঘর দূরে নেই, মানে 0 ঘর দূরে আছে। x অক্ষ থেকে 0 ঘর দূরে আছে, মানে অনুভূমিক অক্ষ থেকে। আবার এখানে একটা বিন্দু নিচ্ছি, মনে করো এই বিন্দুটা নিচ্ছি, এই বিন্দুটাকে D নাম দিচ্ছি, এই B C D এর নাম দিলাম। এইখানে দেখো x অক্ষ থেকে 1 2 3 4 5 6 ঘর দূরে আছে, আর y অক্ষ থেকে কোনো ঘর দূরেই নেই, মানে y অক্ষ করেই আছে। এরপরে এগুলো তো হলো, তো এগুলোর অবস্থান আমরা প্রকাশ করব কিভাবে? এই প্রকাশ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা বিন্দু স্থানাঙ্ককে প্রকাশ করব। মনে করো P বিন্দুর অবস্থানকে প্রকাশ করব আমরা এই আকারে প্রকাশ করব। কিরকম? P যদি একটা বিন্দু হয়, P বিন্দুটার স্থানাঙ্ক আমরা এইভাবে প্রকাশ করব। কিভাবে লেখা হয়েছে? A কমা দিয়ে B, আর সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে দেব। উইদিন ফার্স্ট ব্র্যাকেট A কমা B, এইভাবে লেখা হয়েছে। এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু এর আরো অনেক ব্যাখ্যা আছে, তোমাদের এখন অপব্যাখ্যা দরকার। এই যে জিনিসটা মানে এখানে কটা সংখ্যা আছে দেখতে পাচ্ছ? এতে কটা সংখ্যা আছে? হ্যাঁ, দুটো। পেয়ার মানে হচ্ছে জোড়া, এক জোড়া মানে পেয়ার, PAIR, পেয়ার। এইটাকে বলা হয় অর্ডার পেয়ার। বাংলায় বলে ক্রমিত জোড়। অর্ডার পেয়ার বা ক্রমিত জোড় বলা হয়। এইভাবে একটা বিন্দুর অবস্থানকে আমরা এইভাবে প্রকাশ করি। A B বিভিন্ন মান থাকে, এরপরে বলা হচ্ছে কোনটা কি মান। তাহলে দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি এরকম, এইখানে মনে করো এখান থেকে এই একক দুটো আছে, সেটা পরে বলছি। তাহলে এখানে একটা বিন্দু আমি নিয়েছিলাম, এই বিন্দুটা মনে করো এটা P বিন্দু, এটা স্থানাঙ্ককে আমি এইভাবে প্রকাশ করি। এইটা কি এটা জানতে হবে, ওই দুটো কি এখানে আমি পরে দেখাচ্ছি। এই দুটো কি, তাহলে এটাকে কি বলা হবে?
জিনিসটা কি বললাম, এটা হচ্ছে ওটা অর্ডার পেয়ার। পরে তোমরা এটাকে আবার অন্য জিনিসও করবে, পরে অঙ্কে আছে অন্য জিনিস আছে। এটা একটা ইন্টারভ্যাল বলে, ইন্টারভ্যাল মানে একটা অন্তর বলে, ব্যবধান। এটা আবার ওপেন ইন্টারভ্যাল বলে, ক্লোজড ইন্টারভ্যাল আছে, সেই সবগুলো পরে তোমরা জানবে, এখন থেকে অত জানার দরকার। স্থানাঙ্ক জ্যামিতিতে মানে এই গ্রাফে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা বিশেষ বিশদে নাই রে পড়বে, এখনই নয়। এখন তোমাদের জাস্ট লেখচিত্র একটু আছে, বিন্দু বসানো ইত্যাদি আছে, আর কয়েকটা অঙ্ক বিশেষ ধরনের আছে, সেগুলো করে দেওয়া। তো এই জিনিসটাকে এখন তোমরা অর্ডার পেয়ারই জানো, ক্রমিত জোড় এই আকারে লেখা হয় একটা বিন্দু অবস্থান। তাই এ কি বি কি সেটি বলা হয়। এ হচ্ছে দেখো, আমরা যদি এখান থেকে লম্ব টেনে দিই এক্স পক্ষ থেকে বা ওই সরি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যদি লম্ব টেনে দিই, এইটি তাহলে মানে এটি যদি এম বলা হয়, তাহলে পিএম সমান হচ্ছে এ একক। আর এখান থেকে যদি আমরা লম্ব টেনে দিই, এই পি থেকে যদি আমরা ওয়াই অক্ষের উপর লম্ব টেনে দিই, এগুলো সব লম্ব টানা হয়েছে পিএম, তাহলে পিএম হচ্ছে পি একক। ঠিক আছে, এখান থেকে এক্স অক্ষের লম্ব দূরত্ব এ একক আর ওয়াই অক্ষের লম্ব দূরত্ব বি একক। ঠিক আছে, তাহলে এই যে এ বি লেখা আছে, এটা কি না, এটা হচ্ছে পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব। সরি ভুল বলেছি, একটু ভুল বলা হয়েছে। এটা পিএমটা হবে বি একক আর পিএমটা হবে এ একক, মানে এটি হবে বি একক, এটা এ একক, আর এইটা হবে বি একক। এটা আমি মুছে দিচ্ছি, ঝামেলা করছে। এই পিএম হবে বি একক, তাহলে বি যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, আর এ যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমি কতটা গেছি সেইটা হচ্ছে এ, আর এইখান থেকে কতটা গেছি সেটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি পি বিন্দুতে যাবো, স্টার্ট করবো আমরা এখান থেকে স্টার্ট করে আগে এই দিকে যাব, মানে ডান দিকে, তারপরে বদলে যাব, মানে এখান থেকে স্টার্ট করে আগে এই যাবো, তারপরে এই যাবো। যদি এদিকে যাওয়া যায় তাহলে যাবো, নাহলে যাবো। যদি এখানে থাকে তাহলে যাওয়ার দরকার হচ্ছে না, ঠিক আছে। আবার যদি এখানে থাকে তাহলে এই যে এখানে এসে আর উপর দিকে ওঠার দরকার হচ্ছে, সেটা পরে বলছে। তাহলে কি এই বি বিন্দু থেকে এর লম্ব দূরত্ব এইটি হচ্ছে বি একক, এইটা, আর এর লম্ব দূরত্বটা এ একক, এইটি। তাহলে এটা কি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর বিটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। এটা আমি বলেছি ওয়াই অক্ষ, এটা বলেছি এক্স অক্ষ। তাহলে এ হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, বি হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এটা কি হলো না, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এইটা হচ্ছে তোমার এ একক, আর এক্স অক্ষ থেকে দূরত্ব, এইটা হচ্ছে বি একক। এইটা আমরা পেয়েছি। যদি আমরা স্থানাঙ্কটা এ বি ধরি, মানে অবস্থানটা আমরা এ বি ধরি, তাহলে এটা হচ্ছে। এরপরে এইটার একটা নাম আছে, এইটাকে কি বলে, ওয়াই অক্ষ থেকে দূরত্বটাকে কি বলে না, এইটিকে বলা হয় ভুজ স্থানাঙ্ক। ভুজ বিন্দুটার ভুজ স্থানাঙ্ক বলে, ভুজ স্থানাঙ্ক অথবা এক্স স্থানাঙ্ক বলতে পারে, এক্স স্থানাঙ্ক। এইটিকে ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা। অ্যাবসিসা মানে হচ্ছে ভুজ, অ্যাবসিসা মানে হচ্ছে ভুজ। ভুজ মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটি অ্যাকচুয়ালি ভুজ, এটি হচ্ছে ভুজ স্থানাঙ্ক। ওয়াই অক্ষ থেকে যেটা দূরত্ব এটি ভুজ স্থানাঙ্ক বা এক্স স্থানাঙ্ক বলে। এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মনে রাখবে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা এক্স স্থানাঙ্ক, আর এক্স অক্ষ থেকে দূরত্বটা ওয়াই স্থানাঙ্ক।
মানে এইটি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই স্থানাঙ্ক, এইটাকে বলা হয় কোটি। কোটি ওকার নয় অবশ্যই, তাই কোটি মানে 1 crore, মানে ক্রোর নয়, 100 লাখ নয়, বা 10 মিলিয়ন। কোটি মানে তোমরা জানো 10 মিলিয়ন, সেইটা নয়। এখানে কোটি হচ্ছে ইংরেজিতে বলে অর্ডিনেট, এবার এটাকে বলা হয় কোটি বলে বা ওয়াই স্থানাঙ্ক বলে, ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। অর্ডিনেট, ORDINAT, অর্ডিনেট। তাই এটা হলো অ্যাবসিসার, এটা হচ্ছে অর্ডিনেট কোটি, এই বিটাকে বলা হয় অর্ডিনেট। তাহলে এখানে কিন্তু এইটাই হচ্ছে তোমার এই যে বি এবং এইটাই হচ্ছে কোটি বা কোটি, বা এটি হচ্ছে তোমার কোটি স্থানাঙ্ক হয়। কোটি স্থানাঙ্ক বললেই হবে, কোটি স্থানাঙ্ক। ভুজ স্থানাঙ্ক আর কোটি স্থানাঙ্ক। ভুজ স্থানাঙ্কটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কোটি স্থানাঙ্কটা এক্স অক্ষ থেকে দূরত্ব। ভুজ স্থানাঙ্কটাকে এক্স স্থানাঙ্ক বলে, যেটি ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর কোটি স্থানাঙ্ককে ওয়াই স্থানাঙ্ক বলে, যেটি এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে বলো এইটি কি হবে? তাহলে দেখো এইটার কি হবে, এটা এখান থেকে 3 একক, এখান থেকে 3 একক, তার আগে তো এখান থেকে করতে হবে, এটা তো 3 একক হলো, আবার তারপরে এখান থেকে করতে হবে, এটা হচ্ছে 3 একক। তার মানে কি এর ভুজ আর কোটি দেখো সমান হয়ে গেছে, এইটিও ভুজ, এইটি হচ্ছে ভুজ, এইটি হচ্ছে কোটি। তাহলে এর স্থানাঙ্ক হবে 3 3, মানে অবস্থা এখান থেকে 3 একক করে, এখান থেকে 3 একক। ঠিক আছে, তাহলে এর কি হবে, এখান থেকে দেখো 1 2 3 4 5, তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি x স্থানাঙ্ক সেটি 5, x অক্ষ থেকে দূরত্ব 1 2 3 4 5 6 7, 7 একক, তার মানে 5 7। এইটি হচ্ছে তোমার বি বিন্দুর ভুজ হচ্ছে 5 আর কোটি হচ্ছে 7। এবারে কি এখানে 5 3 মানে 3 সেমি বা এরকম নয়, 5 সেমি 7 সেমি এরকম নয়। গ্রাফ পেপারে এক একটা একটা স্কেল লিখে দিতে হয়, এক একটা ঘর আমরা 1 একক ধরব, তার মানে দূরত্বটা আমরা 5 ধরছি। এই যে দূরত্বটা 5 ধরছি, এটা 7 ধরছি কেন, মানে এখানে 5 ঘর দূরে আছে, এটা 7 ঘর দূরে আছে, এই জন্য 5 7। এবার দেখো এক একটা ঘরটা যদি 2 করে দিই তাহলে এটা 10 হয়ে যাবে, এটা 14 হয়ে যাবে। এক একটা ঘরটা যদি 2 একক ধরি তাহলে এটা 10 হয়ে যাবে, 14 হয়ে যাবে। এই যে 6 6 হয়ে যাবে, 2 একক ধরতে পারি, আবার হাফ একক ধরতে পারি, এক একটা ঘরটা হাফ একক ধরতে পারি, 1 এর 4 একক ধরতে পারি, আবার 5 একক ধরতে পারি। এক একটা ঘরকে 5 একক ধরলে 25 35 হয়ে যাবে, এটা হয়ে যাবে 15 15 হয়ে যাবে ইত্যাদি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 3 3, বি বিন্দু হলো 5 7, সি বিন্দু কত হবে, আগে দেখো এখান থেকে এদিকে যাবো তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, আর দেখো এখান থেকে যেতে হচ্ছে না 0 ঘর, তাহলে 7 0, এর স্থানাঙ্ক হবে 7 0। 7 হচ্ছে ভুজ স্থানাঙ্ক, কোটি স্থানাঙ্কটা 0। কোটি স্থানাঙ্ক মানে x অক্ষ থেকে দূরত্ব, মানে কি y স্থানাঙ্ক, x অক্ষ থেকে দূরত্ব মানে y স্থানাঙ্ক, y অক্ষ থেকে দূরত্ব মানে x স্থানাঙ্ক, y অক্ষ থেকে দূরত্ব 7, এটি x স্থানাঙ্ক বা ভুজ। আর এটি হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব, এটি কোটি স্থানাঙ্ক, এটি হচ্ছে 0, এটা x অক্ষের উপরে আছে। ঠিক তাহলে এইটা কি হবে, এর আগে তো এখান থেকে আমাদের যেতে হচ্ছে না, এখান থেকে আমাদের যেতে হচ্ছে না, মানে x স্থানাঙ্কটা 0 হয়ে গেল, মানে y অক্ষ থেকে দূরত্বটা 0 হয়ে গেল। তারপর দেখো y অক্ষ থেকে কত দূরে আছে, x অক্ষ থেকে 1 2 3 4 5 6 ধরে দূরে আছে, মানে 0 6, এইটা স্থানাঙ্ক হয়ে যাবে 0 6। ঠিক আছে, এইভাবে আমরা স্থানাঙ্ক লিখে থাকি বিন্দু। স্থানাঙ্ক লেখা নয়, স্থানাঙ্ক অ্যাকচুয়ালি কতগুলো বিন্দু স্থানাঙ্ক বলা হবে সেইগুলো তোমাদের গ্রাফে বসাতে হবে। গ্রাফে বসাতে হবে, বসানোর জন্য কি করবে, বসানোর জন্য কি করবে, মনে করো তোমাদের কয়েকটা স্থানাঙ্ক দিয়ে দেওয়া হবে, মনে করো কয়েকটা স্থানাঙ্ক আমি দিয়ে দিলাম, দেখো সেটা আমি এখানে দিচ্ছি আর আঙুল এইখানে বসাবো। কতগুলো স্থানাঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হলো, এইগুলো গ্রাফে বসাতে হবে। কোথায় বসাবে, কিভাবে বসাবে দেখো বললাম, মনে করো এরকম একটা বললাম পি বিন্দু, এটি হচ্ছে 4 7, এটা মনে করো কিউ বিন্দু, হ্যাঁ 0 8, এটা মনে করো আর বিন্দু 7 2,
এটা মনে করো এস বিন্দু, হ্যাঁ 5 0 এরকম বলা হলো। আরো বলতে পারি পি বিন্দু মনে করো 3 9 এরকম বলছি। এই বিন্দুগুলো বসাবো। এখন এইগুলো নিয়ে এখন সহজ সহজ বিন্দু নিচ্ছি, এটা অন্যরকম বিন্দু হলে কী হবে সেটা পরে বলছি। তাহলে এই বিন্দুগুলো বসাবো, দেখো কীভাবে বসাবো। এইগুলো তো আমাদের মুছে দিতে হবে, কারণ এইগুলো আর কাজে লাগবে না, এইগুলো আর কাজে লাগবে না। দেখো প্রথমে তাহলে তোমাদের দুটো এরকম অক্ষর টেনে নিতে হচ্ছে, এবং অক্ষরটা আমি টেনে নিয়েছি মনে করো। হ্যাঁ আরেকটা জিনিস বলা হয়নি, তাহলে এইটা স্থানাঙ্ক কী হবে, আরেকটা জিনিস ভুলে দিই তারপরে বলছি। এইটা স্থানাঙ্ক কী হবে, এটা দেখো এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, 0 একক দূরে, মানে ওয়াই অক্ষের পড়ে গেছে। আবার এক্স অক্ষ থেকে কত দূরে আছে, এক্স অক্ষের পড়ে গেছে, মানে এক্স অক্ষ থেকে 0 একক দূরে আছে। তার মানে ভূ স্থানাঙ্ক হবে 0, কোটি স্থানাঙ্কটাও হবে 0, মানে অ্যাকচুয়ালি মূল বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 0 0। মূল বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 0 0, স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট এটি হবে 0, 0। কেন, মানে ভূ স্থানাঙ্কটা কেন 0 না, ওয়াই অক্ষ থেকে দূরত্ব 0, ওয়াই অক্ষের উপরে আছে। আবার এক্স কোটি স্থানাঙ্কটাও 0 কেন না, এক্স অক্ষের উপরে আছে, মানে এক্স অক্ষ থেকে দূরত্ব 0, সেই জন্য কোটি স্থানাঙ্কটাও 0, মানে এটা 0 0। ঠিক আছে, তাহলে মূল বিন্দু স্থানাঙ্কটা 0 0 হবে, মনে রাখবে। এরপরে আমরা ওই বিন্দুগুলো বলবো। 4 7 কিভাবে বলবো, যে 4 7 আছে, প্রথমে দেখতে হবে 4 আছে। তাহলে প্রথম তোমাকে বলেছি এইখান থেকে হয় ডান দিকে যেতে হবে, নাহলে বাঁ দিকে যাওয়া যাবে, সেটা আমি পরে বলছি। আর বাঁ দিকে ডান দিকেই যাবো, আমি 4 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এখানে যে থেমে যাবো, থেমে যাবো না, কেননা পরেরটা যদি শূন্য থাকতো তাহলে এখানে থেমে যাবে। পরেরটা শূন্য নেই, পরেরটা আছে 7, এখান থেকে 7 ঘর করতে হবে, 1 2 3 4 5 6 7, এই দিকে আবার 4 7 হবে। তাহলে এই বিন্দুটা হলো 3 4 7। তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর গেলাম, তারপরে 7 ঘর উপরে দিয়ে গেলাম, 1 2 3 4 5 6 7 হয়ে গেল 4 7। তারপরে আছে দেখো কিউ 0 8 0 আছে, প্রথমে y অক্ষ থেকে দূরত্ব 0, y অক্ষ থেকে দূরত্ব 0, মানে এখান থেকে ডান দিকে যাওয়ার দরকার নেই, এখানে স্টপ। এরপরে স্টপ নয়, এরপরে উপর দিয়ে যাবো, মানে 8 আছে, 8 ঘর উপর দিয়ে যাবো, 1 2 3 4 5 6 7 8। এইখানে দেখো এলাম, এইটি হয়ে যাবে কিউ 0, 8 0 আছে, মানে এখান থেকে আমাকে ডান দিকে যেতে হচ্ছে না, কেননা y অক্ষ থেকে দূরত্বটা 0, ভূ স্থানাঙ্কটা 0, মানে y অক্ষ থেকে দূরত্ব 0। তাহলে এখান থেকে ডান দিকে না যেয়ে শুধুমাত্র আমরা উপর দিকে যাবো, কারণ ওইটা 8 আছে, এটা 8 ঘর উপর দিকে চলে যাবে। তারপরে দেখো 7 2, প্রথমেই আমাকে ডান দিকে 7 ঘর দিতে হবে, 1 2 3 4 5 6 7, 7 ঘর পেলাম। তারপরে 2 ঘর উপর দিকে যাবে, 1 2, এইখানে দেখো 7 2, এই বিন্দুটা হয়ে গেল এস, সরি এটা আর, এই হলো 7 2 বসানো। তারপরে দেখো এস বিন্দু আছে 5 0, তাহলে প্রথমে তো 5 আছে, তাহলে 5 ঘর ডান দিকে গেলে 1 2 3 4 5 ঘর ডান দিকে গেলাম, আর যেতে হবে না কারণ 0 আছে। এখান থেকে 0 ঘর যেতে হবে, মানে যাবো না, এখানে হয়ে যাবে। তাহলে কি হলো এস, এটি হলো 5 0। আরেকটা বলছি টি 3 9, 1 2 3, এখানে এলাম, কিন্তু এখানে থেমে দিলে হবে না, আরো 9 ঘর উপর দিয়ে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। এইটি দেখো, এইটি বিন্দু হবে টি, এইটি হয়ে যাবে 3 9। তাই সব বিন্দু বসানো যাবে, যতগুলো বিন্দু নিয়েছিলাম বসানো হলো, আরো বিন্দু দেওয়া যেতে পারে, আরো বিন্দু দেওয়া যেতে পারে। আমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমরা নিজেরা বাড়িতে বসাও, আর তোমাদের বইতেও আছে, বইতেও অনেক বিন্দু আছে, নিজেরা বসাও, আর নিজেদের মতো করে নিয়ে বসাতে পারো। এরপর দেখো এবারে এই 4 7 বলছি, এটি যদি -4 হয়ে যায়, আবার এটি যদি -2 হয়ে যায়, এইটি যদি -3 হয়ে যায়, এইটি যদি -8 হয়ে যায়, সবই মাইনাস হবে, এইটি যদি -5 হয়ে যায়, আবার এটা দুটোই মাইনাস হয়ে যায়, -7 -2 হয়ে যায়, ইত্যাদি এরকম করে দিলাম। তাহলে কি হবে, এইটা তোমাদের অ্যাকচুয়ালি এখন নেই, তবু এখন বলে রাখা হচ্ছে। কি করবো আমরা করবো কি, এটাকে এখানে যেমন করেছি এদিকেও বাড়িয়ে দেবো, এদিকেও বাড়িয়ে দেবো।
মানে এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল, এটা না করে এটা এদিকে যেমন আছে বাঁ দিকে পারি, এইটা যেমন উপর দিকে আছে নিচে দিকে হবে, তাহলে কিরকম হবে দেখো দেখতে, এইরকম দেখতে হবে। তখন দেখো এইরকম দেখতে হবে। এইরকম দেখতে হবে। এইটি আমরা নাম দিয়েছিলাম x, ও দিয়েছিলাম, যে দুটো বাড়িয়ে দিয়েছি এটি আমরা x প্রাইম বা x ড্যাশ দেব। এইটা আমরা ও y দিয়েছিলাম, যে দুটোকে বাড়িয়ে দিয়েছি এটি আমরা y ড্যাশ দেব, y প্রাইম এইরকম হবে। এইরকম ভাবে এইটি তোমরা ক্লাস 9 এ শিখবে ভালো করে, এখনই বলে রাখা হলো, এরকম করে আমরা করে দিতে পারি। এরপরে কিন্তু ওই যেগুলো বলতে পারি, এইখানে ব্যাপারটা হচ্ছে আগে তো এই অংশটুকু ছিল, এখন কিন্তু পুরো বোর্ডটাই নিয়ে নিয়েছেন। আগে বোর্ডটাকে ছোট করতে গেলে এইটুকু অংশ নিয়ে আসবে, এখন কিন্তু দেখো এইটাও নিয়েছি, এটাও নিয়েছি, এটাও নিয়েছি, মানে অ্যাকচুয়ালি বোর্ডটা 4 ভাগে ভাগ হয়ে গেছে। এটা একটা দুটো তিনটে চারটে এইভাবে ভাগ হয়েছে। এই চারটে যে ভাগে ভাগ হয়েছে, এক একটা ভাগকে কোয়াড্র্যান্ট বলে, এক একটা ভাগকে কোয়াড্র্যান্ট বলে। এর ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম যেটি লিখেছিলাম, প্রথম যেটা করা হয়েছে সেইটাই আছে, সেই অংশটাই ফার্স্ট কোয়াড্র্যান্ট। তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটার পরে এটা করবে, তারপরে এটা করবে, তারপরে এটা করবে। এইটি হলো সেকেন্ড কোয়াড্র্যান্ট। এগুলো তোমাদের পরে কাজে লাগবে, এখন একটুখানি জেনে নাও। সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট, তৃতীয় পাদ, আর এটাকে বলা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট, চতুর্থ পাদ। এক একটা পাদকে বলে এক একটা পাদ। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম পাদ, সেকেন্ড কোয়াড্র্যান্ট, দ্বিতীয় পাদ, থার্ড কোয়াড্র্যান্ট, তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের এই সমতলটা চারটে ভাগে ভাগ হয়েছে, এক একটা ভাগকে এক একটা কোয়াড্র্যান্ট বলে। কোয়াড কথাটার অর্থ হচ্ছে চার, এই কোয়াড কথাটার অর্থ হচ্ছে চার, কোয়াড কথাটার অর্থ হচ্ছে চার, সেজন্য এক একটা ভাগকে কোয়াড্র্যান্ট বলে। সমতলে কোয়াড্র্যান্ট হয়, স্পেসে যখন করা হবে তখন তিনটে, এখানে যেমন দুটো অক্ষরে আছে, একটা x অক্ষ একটা y অক্ষ, সেখানে তিনটে অক্ষরে আমার x অক্ষ y অক্ষ z অক্ষ, স্পেসে যখন করা হবে তিনটে অক্ষ পরস্পর লম্ব, তখন গোটা স্পেসটা 8টা ভাগে ভাগ হয়। এক একটা ভাগকে অক্ট্যান্ট বলে। অক্টা মানে 8, অক্টা মানে হচ্ছে 8, সেই জন্য সেগুলোকে এক একটাকে অক্ট্যান্ট বলে। তোমরা 3 ডাইমেনশনে করবে, এইগুলো সব 2 ডাইমেনশন, তোমরা 3 ডাইমেনশন ক্লাস 11 এ যেয়ে করবে, সেইখানে অক্ট্যান্ট আছে। সেটা তো পরের ব্যাপার, এখন অত দূরে যাওয়ার দরকার। এখন তোমাদের আপাতত কোয়াড্র্যান্টই নেই, ক্লাস 9 এ আছে, তবু এখন আমি একটু বলে দিলাম কোয়াড্র্যান্ট বলে দিলাম। কেননা এই ধরনের বিন্দু বসাবো বলে আমি বলে দিলাম, পড়তেও পারি সেই জন্য বলে দিলাম। ঠিক আছে, দেখো এবার জিনিসটা, এটাকে তো আমরা যেমন x অক্ষ বলছি, x অক্ষই থাকবে, এটা y অক্ষই থাকবে। তাহলে এই দিকগুলো কি, এই দিকগুলো এই যে বাড়িয়ে দিয়ে না, এগুলো কি হবে? এইটি হবে ও এক্সটা হচ্ছে এই ধনাত্মক দিক, এইটি পজিটিভ দিক, এইটিও পজিটিভ দিক, এইটা কিন্তু নেগেটিভ দিক, আর এইটিও নেগেটিভ দিক। তার মানে কি, এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে পজিটিভ, এটা x অক্ষের পজিটিভ দিক হচ্ছে ও x বরাবর, ও থেকে x বরাবর পজিটিভ দিক ও x অক্ষে, আর ও থেকে y বরাবর y অক্ষের পজিটিভ দিক ধনাত্মক দিক। ও থেকে x ড্যাশ বরাবর এটি ঋণাত্মক দিক x অক্ষের, আর ও থেকে y ড্যাশ বরাবর y অক্ষের ঋণাত্মক দিক। এটা y অক্ষের ঋণাত্মক দিক, এটা x
y অক্ষের ধনাত্মক দিক, এটাও x অক্ষের ধনাত্মক দিক, এটা x অক্ষের ঋণাত্মক দিক। তাহলে দেখো ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে x অক্ষের পজিটিভ দিক, এইটা x অক্ষের পুরো পজিটিভ দিক। আর সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে x অক্ষের নেগেটিভ দিক। ঠিক তেমনি ফার্স্ট আর থার্ড সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে y অক্ষের পজিটিভ দিক, এই দুটো y অক্ষের পজিটিভ দিক, এটা y অক্ষের পজিটিভ দিক। আর এই দুটো হচ্ছে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট y অক্ষের নেগেটিভ দিক, y অক্ষের নেগেটিভ দিক। তাহলে তিনটে জিনিস পাচ্ছ, দু চারটে জিনিস, OX হচ্ছে, OX ড্যাশ হচ্ছে, OY হচ্ছে, আর OY ড্যাশ হচ্ছে। এটা কি x অক্ষের পজিটিভ দিক, পজিটিভ দিক, x অক্ষের নেগেটিভ দিক, দিক। এটা y অক্ষের পজিটিভ দিক, এটা y অক্ষের নেগেটিভ দিক। ডিরেকশন, এটা পজিটিভ ডিরেকশন x অক্ষের, এটা নেগেটিভ ডিরেকশন x অক্ষের। এটা y অক্ষের পজিটিভ ডিরেকশন, এটা y অক্ষের নেগেটিভ ডিরেকশন। তাহলে দেখো তো এই যে দেখো এটা বলেছি -4, -4 মানে y অক্ষ থেকে -4 একক দূরে, সেটা কি করে হয়? দূরত্ব আর মাইনাস কি করে হয়? দূরত্ব মাইনাস তো হবে, y অক্ষ থেকে -4 একক দূরে, সেটা হচ্ছে এই দিকটা ধরতে হবে। প্রথমে যেমন আমরা শুরু করছিলাম এখান থেকে ডান দিকে যাচ্ছিলাম, তারপর উপর দিকে যাচ্ছিলাম, এখন আর সেরকম না। ডান দিক বাঁ দিক যেদিকে খুশি যেতে হতে পারে, এখান থেকে উপরে যেতে হতে পারে, না নিচে আসতে হতে পারে, এরকম ব্যাপারটা। পজিটিভ হলে দুটো যদি পজিটিভ হয় ডান দিকে আর উপর দিকে যাবো, আর দুটো যদি নেগেটিভ হয় বাঁ দিকে আর নিচের দিকে যাবো। আবার যদি পজিটিভ নেগেটিভ মিশিয়ে থাকে তাহলে কি হবে? পজিটিভের সঙ্গে নেগেটিভ থাকবে আগে ডান দিকে, তারপরে নিচের দিকে, আর নেগেটিভের সঙ্গে পজিটিভ থাকবে আগে বাঁ দিকে, তারপরে নিচের দিকে। তাই নেগেটিভের সঙ্গে পজিটিভ থাকবে আগে বাঁ দিকে, তারপরে নিচের দিকে। এইভাবে দেখো করে বসালেই বুঝতে পারবে। এই দেখো p হচ্ছে -4, মানে এই 4 একক দূরে করবো ঠিকই y অক্ষ থেকে, কিন্তু সেটা x অক্ষের ঋণাত্মক দিকে করবো, কারণ এটা তো x স্থানাঙ্ক, এটা তো x স্থানাঙ্ক বা ভূ স্থানাঙ্ক। x অক্ষ এর নেগেটিভ আছে মানে x অক্ষের ঋণাত্মক দিকে 4 ঘর যেতে হবে, y অক্ষ থেকে 4 ঘর দূরে হবে। y অক্ষ থেকে 4 ঘর দূরে, 4 ঘর দূরে হবে ঠিকই, কিন্তু সেটা x অক্ষের ঋণাত্মক দিকে 4 ঘর যাবে। এটা 1 2 3 4, ঠিক আছে। তারপরে দেখো পজিটিভ আছে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এই দেখো p হবে, এই যে p বিন্দু হবে -4 7। তারপরে দেখা যাচ্ছে 0 -8, 0 মানে তো এই y অক্ষ থেকে যেতে হচ্ছে না কোথাও, y অক্ষের উপরেই হবে। তারপরে যদি -8 আছে, আর তো 8 তো 8 হলে তো এই দিকে যেতাম না, উপর দিকে। এখন তো -8 মানে এইটা হচ্ছে y স্থানাঙ্ক, y স্থানাঙ্ক, তাহলে y অক্ষের ঋণাত্মক দিকে 8 ঘর যেতে হবে, y অক্ষের ঋণাত্মক দিকে 8 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8, এইটি হয়ে যাবে q বিন্দু 0, -8। ঠিক আছে, আজকে এখানেই শেষ করবো, এর বেশি আর আজকে হবে না, পরের দিন আরো বেশি করে পড়াবো। আজকে আর সেজন্য কাজ তোমাদের দেবো, পরের দিনেই কাজ দেবো, ঠিক আছে। তাহলে 0 -8 হলো। এরপরে দেখো আর হচ্ছে -7 দুটোই মাইনাস হয়ে গেছে, আর হচ্ছে তাহলে এই কোয়াড্রেন্ট এইসব হচ্ছে একটু বেশি ডিস্টার্ব করবে না হলে। মাইনাস এই যে পজিটিভ নেগেটিভ গুলো মুছে দিচ্ছে। এবার দেখো -7 -2, তাই প্রথমেই তো 7 ঘর x স্থানাঙ্ক, x অক্ষের ঋণাত্মক দিকে 7 ঘর যাবে, x অক্ষের ঋণাত্মক দিকে, যে ঋণাত্মক দিক ঋণাত্মক আছে, তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে আমাকে 7 ঘর যেতে হবে। তারপরে y অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর যাবে, তাহলে কি হলো? x অক্ষের ঋণাত্মক দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, তারপরে y অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর, এই গেল 2 ঘর, চলে গেল, এই যে গেল 8 -7 -2। তারপরে কি -5 0 আছে, -5 মানে x অক্ষের ঋণাত্মক দিকে 5 ঘর যেতে হবে, 1 2 3 4 5, আর কোথাও যেতে হবে না, এটা 0 আছে। এইটি দেখো এই যে s বিন্দু হয়ে যাবে -5 1 0। আর কি হচ্ছে -3 9, 1 2 3, তারপরে 9 ঘর উপর দিয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9, এই কি হবে তোমার t বিন্দু -3 -3,9, মাইনাস গুলো ধারণা এইভাবে
আমি একটা ওই দিকে দিয়ে নিই, একটা ওই দিকে দেওয়া হয়নি, এটা ওই দিকে দিয়ে মনে করো এরকম একটা বিন্দু আছে, মনে করো এ বিন্দু আছে 4 -3, আর এটা আছে বি বিন্দু আছে 5 7 এই বিন্দু বা 5 8 এরকম বলি। এ বিটা বসে দিচ্ছি, দেখো 4 -3, 4 তো x অক্ষে ধনাত্মক দিকে 4 বার যাবো, 1 2 3 4 x অক্ষে ধনাত্মক দিক 1 2 3 4 বার দিলাম, তারপরে দেখো -3 আছে, তার মানে নিচের দিকে 3 বার নামতে হবে, 1 2 3, এই দেখো এই বিন্দু হবে 4 -3, ঠিক আছে। তারপরে দেখো তারপরে আছে বি বিন্দু 5 8, তাহলে 1 2 3 4 5, তারপরে 8 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই কি হয়ে গেল বি বিন্দু 5 8। আরো একটু দেখাচ্ছি, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে দুটো বিন্দু হবে সেরকম নিয়ে নিচ্ছি, হ্যাঁ সি ডি নিয়ে নিচ্ছি আমি, সি বিন্দু নিচ্ছি ধরো, হ্যাঁ আমি নিচ্ছি 7,0 আর ডি নিচ্ছি 0,6, এটা নিচ্ছি 7,0 দেখো সি 7,0 মানে x অক্ষে ধনাত্মক দিকে, এখানে ধনাত্মক আছে, কিছু নেই মানে ধনাত্মক চিহ্ন আছে, ধনাত্মক থেকে 7 বার যেতে হবে, 1 2 3 4 5 6 7, এখানে গেলাম আর যেতে হবে কোথাও, এই বিন্দুটা হয়ে যাবে সি 7,0, কারণ এটা শূন্য আছে আর এদিকে বা এদিকে যেতে হবে। তারপরে কি 0 6, 0 আছে মানে প্রথমে ডান দিকে বা বাঁ দিকে যাওয়ার দরকার নেই, এখান থেকে শুরু করবো, এবারে প্লাস থাকলে ডান দিকে যাবো, মাইনাস থাকলে বাঁ দিকে, এই উপর দিকে যাবো প্লাস থাকলে, আর নিচের দিকে আসবো মাইনাস থাকলে, এখানে প্লাস আছে +6, y স্থানাঙ্কটা +6 মানে y এর ধনাত্মক দিকে যেতে হবে, y এর ধনাত্মক দিকে 6 বার যাবো, 1 2 3 4 5 6, দেখ y এর ধনাত্মক দিকে 6 বার দিলাম, এই হলো b 0,6। এবার কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো দেখো ভালো করে, দেখো তো x অক্ষের উপরে যে দুটো বিন্দু নিয়েছি, অ্যাকচুয়ালি তিনটে বিন্দু আছে, এটা 0 0, তিনটে বিন্দুর মিল কোথায়, তিনটে বিন্দুর মধ্যে মিল দেখো 0 0 0, সব y স্থানাঙ্ক মধ্যে 0, x স্থানাঙ্ক কিন্তু পাল্টেছে, -5 0 7 পাল্টে গেছে, কিন্তু y স্থানাঙ্ক 0 0 0 সব 0 0 0, y স্থানাঙ্কটা 0, x অক্ষের উপরে যে কোনো বিন্দু y স্থানাঙ্কটা 0, কি হলো না x অক্ষের উপর যে কোনো বিন্দু y স্থানাঙ্ক 0, y স্থানাঙ্ক মানে একই কোটি স্থানাঙ্ক 0, অতএব x অক্ষের সমীকরণ হয়, x অক্ষের সমীকরণ কি হয় না x অক্ষের সমীকরণ y সমান 0, ওই যে y স্থানাঙ্কটা 0, সেই জন্য y সমান 0 হচ্ছে x অক্ষের সমীকরণ। এখন এই যে সমীকরণ বলে দিলাম, এখন থেকে তোমাদের y অক্ষের সমীকরণ x অক্ষের সমীকরণ বলে দিলাম, শুধু মনে রাখবে, বেশি আর এর থেকে বেশি এখন থেকে করতে হবে না, ওটা একটা সরলরেখাকে প্রকাশ করে, এই ধরনের একটা সমীকরণ যদি হয়, আমি দেখাচ্ছি, এই ধরনের সমীকরণ আমরা 2x + 3y = 7 আছে, এটা একটা সরলরেখার সমীকরণ। এইটাকে যদি আমরা এই 2 3 7 না লিখে যদি আমরা এইভাবে লিখি x + by = c, এটা একটা সরলরেখার সমীকরণ। a b c সব একসঙ্গে শূন্য হবে না, কিন্তু এর মধ্যে একটা বা দুটো শূন্য হতে পারে, একটা বা দুটো শূন্য হতে পারে, a b c তিনটেই একসঙ্গে শূন্য হবে না, কিন্তু তিনটের মধ্যে দুটো হতে পারে শূন্য, আর একটাও হতে পারে শূন্য, হতে পারে। এই ধরনের সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ তোমরা এগুলো ক্লাস 9 এ যে করবে ভালো করে। রৈখিক সমীকরণ এর যদি লিখো আমরা একটা সরলরেখা পাবো, ঠিক আছে। তো এখানে দেখো এই যে y সমান 0 মানে কি b এর মান 1, a এর মান আর c এর মান সবই 0, a আর c 0 আর b এর মান 1 হলে কিন্তু দেখো y সমান 0 চলে যাবে, কিংবা b এর মান 1 না হলেও হবে, 2 3 হলেও হবে, কিন্তু 0 হওয়া চলবে না, b এর মান 0 হওয়া চলবে না। মানে দেখো 2y সমান যদি 0 হয় তাহলে তোমরা y সমান 0 বলতে পারো, কিন্তু 0 * y সমান 0 হয় তাহলে কি y সমান 0 বলা যাবে? তা কিন্তু বলা যাবে না, y সমান তখন 0/0 হয়ে যাবে, সেটা বলা যাবে না।
তার মানে এ শূন্য হতে পারে, সি শূন্য হতে পারে, বি কিন্তু একসঙ্গে শূন্য হবে না, বি কিন্তু শূন্য হবে না, বি তখন অন্য একটা শূন্য ছাড়া অন্য কোনো মান নিতে হবে, 1 2 5 -4 ইত্যাদি নিতে পারবে। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা এই ধরনের হবে এবং এই ধরনের সমীকরণ হয়ে গেলে কি হচ্ছে সেটা x অক্ষকে প্রকাশ করে, এইটি হচ্ছে x অক্ষের সমীকরণ। তাহলে x অক্ষের সমীকরণ কি হলো, y সমান 0, এই কিছু মনে রাখবে আর কিছু না। কি বললাম, এই ধরনের ইকুয়েশন এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলস। এখানে দুটো ভেরিয়েবল আছে, x আর y, দুটো চলরাশি আছে, অত বেশি বললে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ বলে। এখানে কিন্তু এ বি সি ধ্রুবক সব একসঙ্গে শূন্য হবে না, তিনটেই একসঙ্গে শূন্য হবে না। তার মানে দুটো শূন্য হবে অথবা একটা শূন্য একই সঙ্গে হতে পারে, আবার তিনটে অশূন্য হতে পারে। তো যদি আমাদের এ শূন্য হয়ে যায় আর সি শূন্য হয়ে যায়, বি যদি শূন্য না হয়, সেক্ষেত্রে সমীকরণটা এই আকারে আছে। তার মানে কি এ শূন্য আর সি শূন্য, বি শূন্য না হলে ওটা এক্স অক্ষকে প্রকাশ করে, এটা এক্স অক্ষকে প্রকাশ করে। ওইটুকু শুধু জেনে রাখবে, শুধু ওইটুকু জেনে রাখবে। এটা কখন এক্স অক্ষকে প্রকাশ করে, কখন বললাম না, যদি এখানে কি এ ও শূন্য হবে, সি ও শূন্য হবে আর বি অশূন্য হবে, তাহলে কি হবে না এক্স অক্ষ হবে, তাহলে এক্স অক্ষের সমীকরণ হবে এরকম সমীকরণ। এখানে দেখো y অক্ষের উপরে যে বিন্দুগুলো আছে তাদের মধ্যে মিল কোথায়, এদের মধ্যে মিল দেখো, কোটিগুলো 6 0 -8 পাল্টে গেছে, কিন্তু ভুজগুলো দেখো 0 0 0 পাল্টে গেছে, সব 0 0 0 আছে। তার মানে সেই জন্য কি হবে না, x y অক্ষের উপর আবার কি হবে না, y অক্ষের উপর এইগুলো আসবে থাকবে, y অক্ষের উপর যে কোনো বিন্দু x স্থানাঙ্ক 0, x স্থানাঙ্ক মানে ভুজ স্থানাঙ্ক এটি 0। অতএব y অক্ষের সমীকরণ হবে, দেখো y অক্ষের সমীকরণ হবে x সমান 0, x সমান 0। তাহলে এই ক্ষেত্রে তো হলো এইটা হলে তো y x অক্ষের সমীকরণ, তাহলে y অক্ষের সমীকরণ কখন হবে, দেখ এখানে 1 নাম্বার যদি হয় তবে তা প্রকাশ করে, x অক্ষকে প্রকাশ করে। তাহলে এখানে কি হবে 2 নম্বরে, যদি এখানে x সমান 0 এই আকারে আসে তখন x এর যে সহগ সেইটাকে 0 হওয়া চলবে না, বাকি দুটো 0 হয়ে যাবে। তার মানে যদি b সমান 0, c সমান 0 কিন্তু a সমান 0 না হয়, এই নটিকোলজিক্যাল হয়, তবে তা y অক্ষকে প্রকাশ করে। এইটুকু শুধু মনে রাখার চেষ্টা করবে, এইটুকু শুধু মনে রাখার চেষ্টা করবে। x অক্ষ কখন হয়, y অক্ষ কখন হয়। আর এইটা কি হয় না, এটা বলেছে এটা একটা লিনিয়ার ইকুয়েশন, এটা সবসময় সরল রেখাকে প্রকাশ করে, এটা সবসময় সরল রেখাকে প্রকাশ করে, বক্ররেখাকে নয়, সরল রেখাকে প্রকাশ করে। আজকে আপাতত এই পর্যন্তই থাক, তোমাদের পরের দিন আবার হবে, পরের দিন কিন্তু আবার লেখচিত্র হবে, কারণ একটু ভালো করে করাতে ভালো হয়, তোমাদের 9-এ বেশি সুবিধা হবে। সেই জন্যে যদি এখন একটু বেশি করে জেনে রাখো, তোমাদের 9-এ সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্ক করো। ঠিক আছে, অন্য সাবজেক্টও পড়বে, অঙ্কটাও করবে। ওকে।